গল্প সুখের ঠিকানা, লেখায় সুরভি তাবাসসুম। এই এই মেয়ে, করছোটা কি? আনিশা ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন শ্যাম পুরুষের দেখা পেল। তার বক্ষবিন্দুর অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো, কণ্ঠস্বর রোধ হয়ে এলো। সে সম্মোহিত হলো, মনে মনে আওড়ালো, এত সুদর্শন পুরুষকে সে আগে কখনো দেখেছে? তৎক্ষণাৎ পিছন থেকে পুনরায় সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এই মেয়ে, কানে শুনতে পাও না নাকি? তার ভাবভঙ্গি দেখে যে কেউ বুঝতে পারবে সে বেজায় বিরক্ত। বিরক্তিতে তার ভ্রু জোড়া কুঁচকে আছে। তার সাধের গাছ থেকে কেউ একজন ফুল ছিঁড়েছে তা সে মোটেও পছন্দ করেনি। আনিশা মনে মনে ভেঙচি কাটল। সে কি এমন করেছে যে লোকটা তাকে এভাবে ধমকাচ্ছে? সামান্য একটা ফুলই তো ছিঁড়েছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলল না। ছেলেটি তাকে পুনরায় ধমকে ওঠায় সে একটু ভয় পেল। তার চোখ চিরে অশ্রুজল বেরিয়ে আসতে চাইল। আঁখি যুগল নোনা জলে টলমল করে উঠল, যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। আনিশা ভেবে পায় না ছেলেটি সামান্য একটা ফুলের কারণে এমন কেন করছে। একটা ফুলের জন্য এতগুলো ধমক খেতে হবে জানলে সে কখনোই ফুল ছিঁড়ত না। আনিশা থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটির প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করেই ওখান থেকে বেরিয়ে চলে গেল। আনিশা তাসনিম এলাকায় নতুন এসেছে ভাড়াটিয়া হয়ে। বাবা মা গত হয়েছেন বছর খানেক আগে। তখন থেকেই নানুর কাছে থাকে সে। সবেমাত্র কলেজে উঠেছে। কলেজ অনেকটা দূর হওয়ায় সে ঘর ভাড়া নিয়েছে। কলেজ থেকেই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল সে। পথেই মসওয়াব বাড়ির সামনের দিকটায় একটা কাঠগোলাপ গাছ দেখতে পেয়েছিল সে। বাড়িতে দারোয়ানও ছিল না বিধায় শখ করেই একটা ফুল ছিঁড়তে গিয়েছিল। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সে ভাবতেই পারেনি এই সামান্য কারণে তাকে এমন নাম ধমক খেতে হবে। ছেলেটি এখনো গাছের নিচে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। নাম শিশির আহমেদ। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদের একমাত্র সন্তান। কিছুদিন আগে 25 বছর পদার্পণ করেছে। বেশ লম্বা চড়া, পেশিবহুল সুঠাম দেহের অধিকারী। শিশির গড়গড় করা বাড়িতে ঢুকে গেল। হাতে থাকা চাবিটা ছুঁড়ে ফেলল ঘরের এক কোণে। সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ছেলেকে এমন রাখতে দেখে আনিকা মাহমুদ কিঞ্চিত হাসলেন। তিনি ছোটবেলায় তার ছেলেকে এই গাছটা দিয়েছিলেন। শিশিরের পছন্দের তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে গাছটি। গাঢ় লালচে গোলাপি রঙের ফুলে ভর্তি থাকে গাছটি। শিশির চুপচাপ রুমে ঢুকে পরনের আটসাট হয়ে থাকা শার্টটা খুলে বিছানায় শুয়ে আছে। মারাত্মক রাগ লাগছে তার। মেয়েটার বদলে কাজটা যদি একটা ছেলে করতো তাহলে ওই ছেলেকে মেরে ভর্তা বানিয়ে ছাড়তো সে। নেহাত মেয়ে ছিল। আনিশা বাসায় পৌঁছেই ঠান্ডা পানিতে শুকিয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নিল। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে মাথা থেকে একটু আগের ঘটনাটা ঝেড়ে ফেলল। ঘেমে নিয়ে তার একাকার অবস্থা, গোসল না দিলে হবে না। সে জামাকাপড় নিয়ে বাথরুমে ঢুকল। গোসল শেষে খাওয়া দাওয়া শেষ করল। সে ব্যাগ থেকে একটা বই নিয়ে পড়তে বসেছে। বইটা তার নয়, তার বান্ধবীর। বইটা পড়া শেষ হলে কালকে দিয়ে আসবে। নিস্তব্ধ প্রকৃতি, নিকষ কালো অন্ধকার। চারিদিকে হিমশীতল তীব্র হাওয়া বইছে। রাতের কোলাহল মুক্ত শান্ত প্রকৃতি। থেকে থেকে অদূরে কিছু জোনাকি পোকা জ্বলজ্বল করছে। শিশির বেলকুনিতে বসে আছে। রাতের এই নিস্তব্ধতা উপভোগ করছে। বাড়ির পূর্ব দিকটার ছোট্ট পদ্ম পুকুরে সবেমাত্র কুড়ি ফুটেছে। তার দৃষ্টি সেদিকে নিবন্ধ। সে তন্দ্রাচ্ছন্ন বোধ করল। ঘুমে নেত্রপল্লব বুঝে আসলো। টলমলে পায়ে বিছানায় চলে গেল। বেলকুনির দরজাটা লাগানো হয়নি। তীব্র বাতাসে দমকা হাওয়ার রুমটা শীতল হয়ে আছে। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শিশির, কোথায় তুই? এখনো ঘুমোচ্ছিস? কখন আসবি? শিশির ঘুমকাতর কণ্ঠে আসছি বলে ফোনটা কেটে দিল। তার ঘুমকাতরের কণ্ঠস্বর খুব আকর্ষণীয় শোনালো। ড্রয়ার থেকে সে একটা কালো টি শার্ট আর জিন্স প্যান্ট পরে নিল। চুলগুলো এলোমেলো ভাবে ছড়ানো, সেগুলো ঘাড় ছুঁই ছুঁই করছে। সে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে রোদের সোনালি আলোর তীব্রতা খানিক কমে এসেছে। মোহনীয় প্রকৃতি। আরো কিছুক্ষণ সময় গড়ালো। সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেল। পরন্ত বিকেল। সূর্য পশ্চিম আকাশে ঝুঁকে আছে। মৃদুমন্দ বাতাসে আনিশার মনটা জুড়িয়ে এলো। সে বেকনিতে বসেছিল।
আনিশা কিছুক্ষণ আগে বইটা পড়ে শেষ করেছে। তার বান্ধবীর বাসাটা খুব দূরে না হওয়ায় সে ভাবলো বইটা এখনই দিয়ে আসবে সে। এছাড়াও একা একা ঘরে বসে থাকতে তার মোটেও ভালো লাগছে না। সে একটা কালো রঙের চুড়িদার এবং সাথে ওড়না পরে নিল। গায়ের ফর্সা রঙের সাথে চুড়িদারটা বেশ মানিয়েছে। একটু সাজলে বোধ হয় মন্দ হয় না। সে চোখে অল্প কাজল এবং ঠোঁটে সামান্য লিপটিন দিয়ে নিল। দীর্ঘ লম্বা চুলগুলো বাঁধন হারা, এতেই তাকে খুব প্রাণবন্ত লাগছে। সে বেরিয়ে পড়ল তার বান্ধবী রিয়ার বাসার উদ্দেশ্যে। এই মহারানী, এতক্ষণে আসার সময় হয়েছে আপনার। বসুন এখানে। তা বইটা কেমন লেগেছে? আমার বেশ পছন্দ হয়েছে। আনিশা হাস্যোজ্জ্বল মুখে প্রত্যুত্তর করল। তারা আরো টুকটাক গল্প করছে। মাঝে মধ্যেই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে দুজন। হঠাৎ কলিং বেল বাজতেই তাদের হাসাহাসি থেমে গেল। রিয়া উঠে নিচে চলে গেল, কে এসেছে তা দেখার উদ্দেশ্যে। কিছুক্ষণ বাদেই ফিরে এলো সে। এসেই আনিশাকে বলল, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। রনি ভাইয়া আর শিশির ভাইয়া এসেছে। মনে হচ্ছে কোথাও যাবে। সে গদগদ হয়ে বলল, তুই না দেখলে বিশ্বাস করবি না শিশির ভাইয়া কত হ্যান্ডসাম। তাকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আনিশা চোখ মুখ খুঁচিয়ে ফেলল। এতই যখন পছন্দ তাহলে তাকে বলে দিচ্ছিস না কেন? রিয়ার মনটা খারাপ হয়ে গেল। উদাসীন মুখে সে বলল, উনি আমাকে তার ছোট বোন ভাবেন, তারপর যদি আমি তাকে এসব বলি তাহলে বোধ হয় নিয়ে বাড়িতে আসা বন্ধ করে দেবেন। তার থেকে বড় কথা, তোর কি মনে হয় আমার বজ্জাত প্রেমিকের কথা জানলে আমাকে ছেড়ে দেবে ভেবেছিস? আনিশার মুখের হাসি দীর্ঘায়িত হলো। মুখের সাথে যেন তার চোখগুলো হাসে। আচ্ছা আচ্ছা, এখন যা, দেখ কিসের জন্য ডাকছে। তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। রিয়া আচ্ছা বলে নিচে চলে গেল। এই রিয়া, অনেকদিন পর শিশির এসেছে, ওর জন্য দ্রুত কিছু নিয়ে আয়। শিশির সরাসরি নাকচ করল। সে রিয়াকে দেখে খুশি হলো। না না, ওসব কিছুর দরকার নেই বোন আমার। তা কেমন আছো তুমি? আর আঙ্কেল আন্টিকে তো দেখছি না। আমি ভালো আছি। বাবা মা খালামণি বাসায় গেছে। আরো কিছুদিন থাকবে বোধ হয়। তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ, শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই নাকি? মোটেই আমি বুড়ি হয়ে যাইনি, বয়স তো বেড়েছে তোমার। এখনই বিয়ে না করলে তো পরে আর কোনো মেয়ে পাওয়া যাবে না। রিয়া খিলখিল করে হেসে উঠল। সে উপরে চলে যাচ্ছিল তখন শিশির তাকে ডেকে উঠল। কোথায় যাচ্ছ? এখানেই বসো না। বাড়িতে যেহেতু কেউ নেই, ঘরে একা একা কি করবে? তাছাড়া আমি আর রনি একটু ঘুরতে বের হবো, চাইলে তুমি যেতে পারো। আমি যাব না ভাইয়া। আমার বন্ধু এসেছে। সে উপরে আমার অপেক্ষা করছে। তৎক্ষণাৎ রনি ভ্রু কুঁচিয়ে গেল। বন্ধু, তাও আবার বাড়িতে? রনি প্রশ্ন করল। বন্ধু? রিয়া থতমত খেয়ে গেল। তার বন্ধু আসবে কোত্থেকে? সে মাথা চুলকে উত্তর দিল, না না ভাইয়া, বন্ধু নয়, বান্ধবী। ওহ, নাম কি তার? আনিশা। তুমি তো ওকে চেনো তাই না? হ্যাঁ। মেয়েটাকে ঘরে একা একা বসিয়ে রেখেছিস কেন? নিয়ে আয়। অনেকদিন হলো ওকে দেখিনি। মেয়েটা ভারী মিষ্টি। তোর মতো বজ্জাত তো অন্তত নয় সে। তোর বদলে যদি ও আমার বোন হতো তাহলে তোর মতো ডাইনির বোঝাটা আমার ঘাট থেকে নেমে যেত। মুহূর্তেই হাসির রোল পড়ে গেল সেখানে। রিয়া আনিশাকে ডাকতে উপরে চলে গেল। চল, আমার সাথে নিচে আয়। ভাইয়া তোকে ডাকছে। কেন? এত প্রশ্ন করিস কেন বলতো? নিচে গেলেই তো দেখতে পাবি। আনিশা সিঁড়ি বেয়ে নিচে নামতেই কারো দু চোখের দৃশ্য বিস্ফোরিত হলো। চোখ জোড়া থমকে গেল। সাথে কারো হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল। হয়তো সেখানেই সময় তার গতিপথ হারালো। চারপাশে ঘোর নিস্তব্ধতা বিরাজ করছে। একজোড়া মানব মানবী একে অপরের দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাগতিক এক অজানা টানে দুজনে পরস্পরের প্রতি আকর্ষিত হচ্ছে। এর পরিণতি কি হবে? প্রণয়? নাকি অন্য কিছু? শিশির নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। উপর থেকে নিচে নেমে আসা অপার্থিব সৌন্দর্যের পরিটি যেন তার মুগ্ধতা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু খানিক বাদেই তার মনে পড়ল, সে মেয়েটিকে কোথাও দেখেছে। কোথায় দেখেছে? কোথায় দেখেছে?
আরে হ্যাঁ, এ তো সেই মেয়েটি। তার মনে কৌতূহল জাগলো, মেয়েটি রিয়ার বান্ধবী? তার মন তাকে প্রত্যুত্তরে বলল, মেয়েটি রিয়ার বান্ধবী না, তাহলে কি তোর বান্ধবী হাদারাম? কালকে ধমকিয়ে আজকে প্রেমে পড়ে যাচ্ছে। কি মহাপুরুষ আমার! নিজের মনে প্রত্যুত্তরে আনমনে কিঞ্চিত হেসে উঠল তার উদয়যুগল। আনিশা প্রথমে এই সুদর্শন শ্যাম পুরুষের এলোমেলো চুল, গায়ে আটসাকড়া লেগে থাকা টি শার্ট এবং নিষ্পাপ মুখাবয়বের দিকে তাকিয়ে থমকে গেলেও এখন তার বেশ মনে পড়েছে যে এই ছেলেটি তাকে ফুল ছেঁড়ার অপরাধে আচ্ছা করে ধমকে দিয়েছিল। ক্রোধের অনলে তার চোখ মুখ জ্বলে উঠল। সে মুখ ঘুরিয়ে সোফায় বসে আছে। রনি তাকে কেমন আছে, খেয়েছে কিনা, কখন এসেছে ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে। আর সে হ্যাঁ হুম করছে। একটিবারও তাকায়নি শিশিরের পানে। ভুল করেও তাকায়নি। আফসোস, যদি সে দেখত একজোড়া চোখ তার দিকে স্তম্ভিত নয়নে তাকিয়ে আছে। চক্ষুজোড়ায় কি ভীষণ মুগ্ধতা! যদি সে দেখত শ্যাম সুন্দর পুরুষটি নয়নে প্রেমের আকুতি বিরাজ করছে। আনিশা তাদের সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে এসেছে। বাসাটা তার প্রথম দিকে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। তার কারণ, এ বাড়ির ছেলেরা কেমন যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। যত দ্রুত সম্ভব সে এ বাড়ি খালি করে নতুন বাসা খুঁজবে। বাড়ি পৌঁছেই হাত মুখ ধুয়ে ফেলে রান্না বসিয়েছে সে। একা একজনের রান্না, তাই আর রাতে রান্না করে রাখেনি সে। রান্না শেষে সে তৃপ্তি ভরে খাওয়া শেষ করলো। স্মার্টফোনটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রথমেই নানুর কাছে কল দিল। বার কয়েক রিং হতেই তার মামি কল তুলল। এই একমাত্র মানুষ যিনি আনিশাকে মোটেও পছন্দ করেন না। তার মতে বাবা মা হারায় এই এতিম মেয়েটা তার সংসারের বোঝা। তবুও তিনি যেটুকু করছেন তা আনিশার মায়ের রেখে যাওয়া সম্পত্তির জন্য। কেমন আছো মামি? বাড়ির সবাই কেমন আছে? আমরা ভালো আছি। তা কিসের জন্য এই অসময়ে ফোন করেছো? আবার টাকা চাই নাকি? শোনো মেয়ে, তোমার মামা তোমাকে আর একটা টাকাও দিতে পারবে না। আমাদেরও তো সংসার আছে নাকি? সব টাকা যদি তোমার পেছনেই ঢেলে দিই তাহলে সংসার চলবে কিভাবে? টাকার জন্য ফোন করিনি মামি। নানুর সাথে কথা বলা ছিল, এই জন্যই কল দিয়েছিলাম। আনিশা কাঁপা কাঁপা হাতে কলটা কেটে দিল। মামি সবসময় তার সাথে এভাবেই আঘাত দিয়ে কথা বলেন। ফোন দিলেই তাকে এমন শত শত কথা শুনিয়ে দিতে ছাড়ে না। আনিশার চোখজোড়া টলমল করছে। নিঃশব্দে তার কপাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে সে বিছানায় শুয়ে পড়ল। আজ রাতে আর তার ঘুম হবে না। অতীতের স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াবে, যা ভীষণ পীড়াদায়ক, যা প্রতি মুহূর্তে তাকে ধাওয়া করে, মানসিক বিপর্যস্ত করে তোলে। সে অস্ফুট স্বরে চুল খামচে ধরে কোনো আর্তনাদ করে উঠল। ঘোরাঘুরি শেষে শিশির রনিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়ি চলে এলো। ঘরে ঢুকতেই সে তার মাকে দেখতে পেল। কি স্নিগ্ধতা তার মায়ের চেহারায়! ঠিক যেন ওই মেয়েটির। নিজের বলা কথায় সে নিজেই চমকে উঠল। কি ভুলভাল বকছে সে! তার মাথায় অনবরত মেয়েটির কথা ঘুরঘুর করছে। গতকাল সকালেও তো দেখলো মেয়েটিকে, কিন্তু মুখটা সে ভালো করে লক্ষ্য করেনি। মেয়েটির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফিরে এসে তার মাকে জড়িয়ে ধরল। মায়ের ললাটে ভালোবাসার এক ছোট পরশ এঁকে দিল। মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে এবং তার বাবাকে খেতে রাখলেন। শিশির চুপচাপ খেয়ে নিল। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। অফিসে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে সে। যদিও অফিসটা তার বাবার, কিন্তু তার বাবা বেশ কিছুদিন ধরে অফিসে যেতে পারছেন না বিধায় শিশিরকে খানিক ঝামেলা পোহাতে হচ্ছে। বড্ড বেশি ঘুম পাচ্ছে তার, কিন্তু সে ঘুমোতে পারল না। সে আনমনেই আওড়ালো। আচ্ছা, মেয়েটির নামটা যেন কি ছিল? তার মন থেকে প্রত্যুত্তরে ব্যঙ্গ করে বলল, আহা, কি প্রেমিক তুমি শিশির! কালকে বকাঝকা করলে, আজকে প্রেমে পড়লে, আবার আজকের মধ্যেই নামটাও ভুলে গেলে। বাহ, কি চমৎকার ব্যাপার! নিজের মনে ব্যঙ্গাত্মক উত্তর শুনে সে নিজেই বিরক্ত হয়ে উঠল। সে না হয় নামটা ভুলে গেছে, কিন্তু মন কেন তার প্রেমকে ব্যঙ্গ করবে? আচমকা সে লক্ষ্য করল সে কি নিজেকে প্রেমিক বলছে। সে কি আসলেই প্রেমে পড়েছে? না, সে আর ভাবতে পারল না। ওর মাথা কাজ করছে না। এই বিষয়ে সে কালকে ভাববে। এখন ক্লান্ত লাগছে, এখন না ঘুমোলে চলবেই না। তার দু চোখ বুজে আসলো। খানিক বাদেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল।
পশ্চিমের আকাশে সূর্যের ক্ষীণ আলোকরশ্মি বিদ্যমান। রাতে তন্দ্রাচ্ছন্নতা কেটে গেছে খানিক আগেই। ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আনিশা মাত্রই ঘুম থেকে উঠেছে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে সে। ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গিয়েছে তার। সে দ্রুত হাত মুখ ধুয়ে নিল। চুলায় রান্না বসিয়ে দিল। সে তার অতীতের স্মৃতিচারণ করছে। কোনো এক প্রবল বৃষ্টি ভেজা দিনে তাকে নানুর বাসায় রেখে তার বাবা মা কিছু গুরুত্বপূর্ণ কাজে বাইরে গিয়েছিলেন। যাওয়ার আগে তার মা তার কপালে একটা ছোট্ট চুমু এঁকেছিলেন। এরপর তার মাকে সে মৃত অবস্থায় দেখেছিল। সেদিনে ঝড় বৃষ্টি ভয়াবহ রূপ ধারণ করেছিল। ঝড়ের তাণ্ডবে চারিপাশে সবকিছু যখন ধোঁয়াশায় ছেয়ে গিয়েছিল, ঠিক তখনই সামনে থেকে আসা মস্ত একটা ট্রাক তার জীবনের সবচেয়ে ভালোবাসার দুটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। অতীতের কথা ভাবতে ভাবতেই তার চোচরা হতে আনমনে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। সে দ্রুত চোখ মুছে নিল। খাওয়া দাওয়া সেরে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজকে সে রিয়াকে নিয়ে নতুন বাসাও খুঁজবে। তার এখানে আর একদিনও টিকে থাকা সম্ভব নয়। কাল মাঝরাতেও এ বাড়ির ছেলে দুটো কোনো এক খারাপ উদ্দেশ্য তার দরজায় বারংবার কড়া নেড়েছে। সে ভয়াবহ আতঙ্কে বিছানায় গুটিসুটি মেরেছিল। তার ভয় হচ্ছিল, ভীষণ ভয়। সে কোনোভাবেই আর এখানে থাকতে পারবে না। শিশির একটু আগে ঘুম থেকে উঠেছে। এখনো বিছানায় বসে বসে ঝিমু হচ্ছে। মনে হচ্ছে চোখজোড়া বন্ধ করে কোনো এক গুরুত্বপূর্ণ মন্ত্র জপ করছে। তখনই তার পিঠে সশব্দে একটা কিল পড়ল। নিমেষেই তার ঘুম ছুটে গেল। নেত্রপল্লব বড় বড় হয়ে গেল। পিঠে আঘাত করা ব্যক্তিটি তার আম্মাজান। শিশির বরাবরই একটু ঘুম কাতরে। ঘুম থেকে উঠে 1 ঘন্টা বিছানায় বসে থাকা তার একটি অন্যতম বদভ্যাস। এই জন্যই তার আম্মাজান এই কাজটা করেছেন। তিনি ছেলের এই অভ্যাসটা মোটেও পছন্দ করেন না। সে তার মায়ের দিকে অসহায় মুখে তাকিয়ে আছে। তার মা রোজই এই কাজটা করে থাকেন তার ঘুম ছুড়াতে। প্রতিদিন তুমি আমার সাথে এমন করো। একটু ঘুমাতে দাও না। আমি তোমাকে ঘুমাতে দেই না? বলি কয়টা বাজে সে খেয়াল তোমার আছে কি? থাকবেই বা কি করে, সাহেব তো মাত্র ঘুম থেকে উঠলেন। কয়টা বাজে মা? আলা ভোলা মুখে প্রশ্ন করল সে। 12:30 বাজে। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘুমোচ্ছিলে তুমি। এখন দ্রুত বিছানা ছেড়ে নেমে পড়ো। যখন দেখো তখনই সাহেব ঘুমে ঢলতে ঢলতে বিছানায় বসে মন্ত্র জপ করছেন। তার মা তাকে ফ্রেশ হয়ে নিচে এসে খেতে বললেন। শিশির আলসেমি ছুটিয়ে আড়মোড়া ভেঙে হাত মুখ ধুতে বাথরুমে চলে গেল। নিচে নামতে তার লম্বা সিঁড়ি পেরোতে হয়, কারণ তার রুমটা উপরে তলায়। নিচে নামতেই ডাইনিং টেবিলে তার মাকে বসে থাকতে দেখল। প্রতিদিনের মতোই তার আম্মাজান তার জন্য এখনো না খেয়ে বসে আছেন। ছেলেকে বড্ড ভালোবাসেন কিনা। শিশির টেবিলে বসে খেতে আরম্ভ করল। আনিকা মাহমুদ বারবার ছেলের মুখের দিকে তাকাচ্ছেন। গুরুজনরা বলেন, সন্তানের দিকে মায়েরা বেশি তাকালে নাকি সন্তানের নজর লেগে যায়। তিনি ভাবছেন অন্য কথা। ছেলের বিয়ের বয়স হয়েছে। তার শরীর সবসময় ভালো থাকে না। ছেলের জন্য কোনো ভালো মেয়ে পেলে তিনি খুব শীঘ্রই তার ছেলের বিবাহ সম্পন্ন করবেন। আনিশা ক্লাস শেষে মাঠে বসে রিয়ার সাথে নতুন বাসার ব্যাপারে কথা বলছে। তারা এই এলাকায় অনেক বাসা খুঁজেছে যেহেতু কলেজটা এখানেই, কিন্তু তেমন ভালো কোনো বাসা পায়নি। রিয়া গম্ভীরভাবে ভাবছে। সে আনিশাকে তাদের বাড়িতেই থাকতে বলেছিল, কিন্তু আনিশা রাজি হয়নি। সে কি একবার শিশির ভাইয়াদের বাড়ির কথা আনিশাকে বলবে? আনিশা কি রাজি হবে? তাছাড়া কেনই বা রাজি হবে না? শিশির ভাইয়াদের বাড়িটা যথেষ্ট বড়। সে আনিশাকে বিষয়টা বলেই ফেলল। তুই চাইলে শিশির ভাইয়ার বাসাটা দেখতে পারিস। ওনারা তাদের উপরতলার ঘরটা ভাড়া দেবেন। তুই বললে আমি রনি ভাইয়াকে বলবো শিশির ভাইয়ার সাথে কথা বলতে। আনিশার মুখটা কালো হয়ে গেল। শিশির মানে ওই ছেলেটা যে তাকে বকাবকি করেছিল? আনিশার মন মানল না। তবুও সে একবার ভেবে দেখল, যেহেতু ভালো কোনো বাড়ি সে পায়নি তাহলে এই বাড়িটাই না হয় দেখবে সে। ছেলেটা তাকে আবার কথা শোনাবে বলে মনে হয় না তার। সে রাজি হয়ে গেল। শিশির খাওয়া দাওয়া শেষে বাইক নিয়ে বেরিয়েছে। ঘরে বসে থাকতে ভালো লাগছে না তার। অফিসে তার আজকে তেমন কোনো কাজ নেই। পথিমধ্যেই সে ক্লান্ত অবসন্ন আনিশাকে হেঁটে বাড়ি ফিরতে দেখল।
মেয়েটির নামটা যে আনিশা সেটা সে রনি থেকে জেনেছে। সে তার বাইক থামালো। আনিশা তাকে দেখেও এমন ভাব ধরল যে সে কাউকেই দেখেনি। শিশির তাকে পেছনে থেকে ডাকলো, এই মেয়ে, এদিকে এসো, শুনে যাও। আনিশা ভাবলো, লোকটা কেন তাকে ডাকছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। আমার করা সেদিনের ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি একটু বেশি রিড করে ফেলেছিলাম। সরি, তুমি যেন কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি ভাইয়া। ভাইয়া বলাতে শিশিরের মনে হলো কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তার মন তাকে পুনরায় ব্যঙ্গ করলো। দেখলি, দেখলি তো, মেয়েটা তোকে ভাই বানিয়ে দিল। তোর বোধ হয় জীবনে আর প্রেম করা হলো না। ছি ছি, তোর তো লজ্জায় এক গ্লাস পানিতে ডুবে মরা উচিত। তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে আনিশা। যদি তুমি কিছু মনে না করো, তাহলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি। শিশির কথাটা এমনভাবে বলল যে আনিশা না বলার ফুসরত পেল না। অগত্যা আচ্ছা বলে বাইকে উঠে বসলো। যদিও সে ইতস্তত বোধ করছিল। সে নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য শিশিরের কাঁধে আলতোভাবে হাত রাখল। এতে শিশিরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। নিস্তব্ধ বিকেল, শান্ত প্রকৃতি, গোধূলির লালচে আকাশ চমৎকারভাবে মোহনীয় লাগছে। বাইক চলছে আপন গতিতে। শিশিরের মনে হতে লাগলো যদি সময়টা এখানেই থমকে যেত, যদি এই রাস্তাটা ক্রমেই দীর্ঘ হতো। শুধু সে আর তার আনিশা। তার আনিশা, মনে মনে ভাবল সে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নিষ্ঠুর সময় শিশিরের জন্য অপেক্ষা করল না, একটিবার থমকালো না। খুব তাড়াতাড়ি কাঙ্ক্ষিত সময় ফুরিয়ে এলো। বাসার কাছাকাছি চলে এসেছে তারা। আনিশা বাড়ির ভেতরে ঢোকা অব্দি সে বাইরে অপেক্ষা করলো। আনিশাকে বাসায় পৌঁছে দিয়ে সে অফিসে গেল। কাজের উদ্দেশ্যে নয়, উদ্দেশ্য ভিন্ন। সে অফিসে কিছু ফাইল কর্মীদের দিয়ে ক্লায়েন্টের কাছে পাঠানোর ব্যবস্থা করতে এসেছে। তার কাজ প্রায় শেষ। সে ঘুরে ঘুরে অফিসটা দেখল। এখানে নীলমণি লতা আর পার্সিয়ান জুঁইয়ের মতো বেশ কিছু গাছ লাগিয়েছে সে। গাছ বরাবরই তার পছন্দ। বাড়িঘর নান্দনিক জিনিসপত্রে সাজানোর চেয়ে গাছ দিয়ে সাজানো তার বেশি পছন্দ। সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। শত শত কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে কবে জানাবে তার মনের কথা আনিশাকে। আচ্ছা, আনিশা কি রাজি হবে, নাকি তাকে প্রত্যাখ্যান করবে? যদি প্রত্যাখ্যান করে, এরপর সে কি করবে? দেবদাস হয়ে যাবে? না, আনিশা কেন তাকে প্রত্যাখ্যান করবে? সবাই বলে সে যথেষ্ট সুদর্শন, বেশ লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। তাহলে আনিশা কেন তাকে প্রত্যাখ্যান করবে? এসব ভাবতে ভাবতেই সে সামনে থেকে ধেয়ে আসা বিশাল গাড়িটিকে খেয়াল করেনি। চোখের নিমেষে বাইকটি দ্রুত গতিতে আসা গাড়িটির সাথে সজোরে ধাক্কা খায়। চোখের সামনে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাস্তায় পড়ে থাকে শিশিরের রক্তে ভেসে যাওয়া নিথর দেহটা। মৃত্যু যন্ত্রণা তাকে জাপটে ধরে। মাথা থেকে কলকলিয়ে রক্ত ঝরছে। তাকে দেখতে বীভৎস লাগছে। তার আঁখি যুগল অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে। মৃত্যুর হিমেল হাওয়া অনুভব করছে সে। তার মুখ দিয়ে অস্পষ্ট কোনো নার্তনা বেরিয়ে আসে। সে চোখে আবছা আবছা দেখতে পাচ্ছে। নেত্রপল্লব বুঝে আসতে চাইছে। মায়ের কথা মনে পড়ছে তার। হারিয়ে যাচ্ছে সে অন্ধকারের অতল ওপরে। নিমেষেই সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য কেউ বুঝতে পারল না কি ঘটেছে। পরক্ষণে বোধগম্য হতে সবাই ছুটে গেল আহত শিশিরের কাছে। আনিশা বাড়িতে পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া শেষে মাত্রই বিছানায় বসেছে। লোকটাকে যেমন রাগ ছটা ভেবেছিল সেই লোকটা ঠিক তেমন নয়। যথেষ্ট ভালো ছেলে সে। অন্য কেউ যদি ওকে বাইকে ওঠার কথা বলতো তাহলে সে কখনোই উঠত না, কিন্তু শিশির তাকে সাহায্য করতে চাইছিল ভেবে তার ভালো লাগছে। তার ভাবনার মাঝেই তার ফোনটা ককর শব্দে বেজে উঠল। রিয়া কল করেছে। হ্যালো, আনিশা। তুই কি আমার সাথে একটু হাসপাতালে যেতে পারবি? কেন, কি হয়েছে তোর? আনিশার আর্ত কণ্ঠস্বর। আমার কিছুই হয়নি। শিশির ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করেছে। খুব গুরুতর জখম হয়েছেন উনি। আনিশা বিশ্বাস করতে চাইল না যেন। একটু আগেই না তাকে পৌঁছে দিয়ে গেছে লোকটা। আনিশা আতঙ্কিত স্বরে রিয়াকে বলল, আমি আসছি,
তুই বের হ বাড়ি থেকে, এরপর দুজনে একসাথে যাব। রিয়া আচ্ছা বলতেই সে ততক্ষণে কয়টা কেটে দিল। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ হন্তদন্ত পায়ে হাসপাতালে প্রবেশ করলেন। তাদের কলিজা যন্ত্রণায় দগ্ধ হয়ে যাচ্ছে প্রাণপ্রিয় ছেলের এহেন অবস্থা দেখে। আশরাফ আহমেদ গম্ভীর মুখে বেঞ্চিতে বসে আছেন। তার খুব কষ্ট হচ্ছে। ছেলেকে বড্ড ভালোবাসা প্রকাশ করেন না তিনি। পুরুষ মানুষ হওয়ায় সবার সামনে কাঁদতে পারছেন না। মুখখানা ভয়াবহ কঠিন, অথচ মনে কি ভীষণ যন্ত্রণা। ইতিমধ্যে আনিশা আর রিয়া হাসপাতালে এসে পৌঁছেছে। রনি আগেই চলে এসেছে। আনিকা মাহমুদ ছেলের এই মর্মান্তিক অবস্থা সহ্য করতে পারছেন না। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। খুব ভালোবাসেন ছেলেকে তিনি। ছেলে অন্তঃপ্রাণ, প্রতি মুহূর্তে চোখে হারান। সে ছেলের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। আনিশা আর রিয়া মিলে তাকে সামলাচ্ছে। আনিশার খুব খারাপ লাগছে। অনুশোচনা হচ্ছে তার। তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তো আহত হয়েছে শিশির, একথা ভাবতে তার ভীষণ মন পড়ছে। আনিশা কেবিনের বাইরে থেকে শিশিরকে এক পলক দেখল। পেশিবহুল শরীরটা নিথর হয়ে পড়ে আছে। মাথার সাদা ব্যান্ডেজটা এখনো রক্তে ভিজে আছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, তাতে স্যালাইন চলছে। মুখটা অস্বাভাবিক ফিকাসে। আনিশার মনে হলো তার হৃদযন্ত্রটা কেউ খামচে ধরেছে। আনিশার চোখ পানিতে টলমল করছে। যে কোনো সময় তা গড়িয়ে পড়বে। বাবা মা ছাড়া আর কারোর জন্য কখনো কেঁদেছে কিনা সে জানে না, কিন্তু শিশিরের জন্য তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ধরণীতে অন্ধকার ছেয়ে আছে। নিকষ কালো অন্ধকারে শোষধর তার উজ্জ্বল কিরণ ছড়াচ্ছে। আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। কেউ একজন কাঁদছে, কিন্তু নিঃশব্দে। তার দৃষ্টি তন্দ্রাচ্ছন্ন আকাশে। আনিশা আর রিয়া সে রাতে বাড়ি ফেরেনি। তারা কেউই ফেরেনি। শিশিরের অবস্থা আগে থেকে খানিকটা ভালো। অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে। স্যালাইন চলছে। জ্ঞান ফিরেছে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। আশরাফ আহমেদ এবং আনিকা মাহমুদ তার সাথে দেখা করতে কেবিনে ঢুকেছেন। আনিকা মাহমুদ শিশিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। শিশির আবেশে চোখ বন্ধ করলো। তীব্র যন্ত্রণার শেষে মায়ের সামান্য আদরটাই তার ব্যথা নাশক হিসেবে কাজ করল। আশরাফ আহমেদ ছেলের দিকে তাকিয়ে আছেন। তার একমাত্র আদরের ছেলে। ভীষণ ভালোবেসে বড় করেছেন। ছেলেকে আগে থেকে সুস্থ দেখে তার হৃদয় শীতল হয়ে যাচ্ছে। সন্তানের জন্য হাহাকার করতে থাকা তার অশান্ত মনটা ছেলেকে দেখে নিমেষেই শান্ত হয়ে গেল। ওরা দুজনে বেরিয়ে যেতেই রিয়ার কেবিনে ঢুকলো। রিয়াকে দেখে শিশির খুশি হলো। তার বোন নেই, রিয়াকে সে নিজের ছোট বোনই ভাবে। কিন্তু তার চোখ জোড়া রিয়ার পাশে অন্য কাউকে খুঁজছে। রিয়া খানিক বাদেই কেবিন থেকে বেরিয়ে গেলে শিশিরের মনে হলো শিশিরের চোখ আনিশাকে খুঁজছে। হঠাৎ তার মনে হলো, আনিশা কেন আসতে যাবে এখানে? সে হয়তো জানে না তার এই অবস্থার ব্যাপারে। কিন্তু তাকে অবাক করে দিয়ে আনিশা ধীরপায়ে কেবিনের সামনে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। শিশিরের মনে শীতল হাওয়া বয়ে গেল। হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ক্রমেই তা অস্বাভাবিক হলো। মনে হলো বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা হচ্ছে, যেন এক্ষুনি পাঁজরের হাড়গুলো ভেঙে পড়বে। শিশির আনিশাকে ভেতরে আসতে বলল। বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আনিশা শিশিরকে কি বলবে ভেবে পাচ্ছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে রিনরিনি কণ্ঠে শিশিরকে বেশ কয়েকটা প্রশ্ন করল। শিশির উত্তর দিতে পারল না। গলাটা তার শুকিয়ে আসছে। সে তৃষ্ণার্ত, ভীষণভাবে তৃষ্ণার্ত। সে পানি চাইল আনিশার কাছে। আনিশা হন্তদন্ত হয়ে পানি ভর্তি গ্লাস নিয়ে এলো। শিশির যন্ত্রণায় উঠতে পারছে না। আনিশার খুব মায়া হলো। সে শিশিরকে উঠতে সাহায্য করতে চাইল, কিন্তু তার দু হাতে সে পেশিবহুল শিশিরের শরীর পুরোপুরি ধরতে ব্যর্থ হলো। সে শিশিরকে ভালো করে ধরে উঠে বসতে সাহায্য করলো। লজ্জায় তার মুখখানি লাল টমেটো হয়ে গেল। শিশির কিঞ্চিৎ ঠোঁট ছড়িয়ে হাসল তার প্রেয়সী লজ্জারানো মুখশ্রী দেখে। তা দেখে যেন আনিশার লজ্জার কয়েক গুণ বেড়ে গেল। আনিশা তাকে পানি খাইয়ে দিলে সে নিজের গলাটা ভিজিয়ে নেয়। আনিশা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ইতস্তত বোধ করছে। কি বলবে সে খুঁজে পেল না। খানিক বসে থেকে সে চলে যেতে উদ্যত হলেই শিশির পিছন থেকে তার হাত আঁকড়ে ধরল। কেবিনের বাইরে থেকে তা স্পষ্ট দেখতে পেলেন আনিকা মাহমুদ।
ধীরে ধীরে সময় অতিবাহিত হয়, দিনের পর রাত, আর তারপর নতুন সূর্যোদয়। টানা 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর গতকাল শিশিরকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। আপাতত সে ঘুমে বিভোর। তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। মাথার ব্যান্ডেজটা এখনো রয়ে গেছে। আনিকা মাহমুদ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আজকাল ছেলের জন্য বড্ড চিন্তা হয় তার। সে না থাকলে কে তার ছেলেকে এভাবে রেখে রাখবে? কথায় আছে না, সন্তানেরা বাবা মায়ের কাছে সবসময় সেই ছোটই থেকে যায়। ইতিমধ্যে শিশিরের সাথে রনির কথা হয়েছে আনিশার বাসা ভাড়ার ব্যাপারে। সে তার মাকে জানিয়েছে। মায়ের সম্মতি পেয়ে সে আনিশাকে আসতে বলেছে। আনিশা তার জিনিসপত্র নিয়ে গতকাল এখানে উঠেছে। রৌদ্রোজ্জ্বল সকাল, আকাশে মেঘের ছিটেফোঁটা নেই। নীলাভ মেঘহীন আকাশটা যেন হীরের মতো চকচক করছে। আনিশা সারারাত ঘুমোতে পারেনি। চোখ জ্বালা করছে, শরীরটা অসাড় লাগছে। 3 দিন হয়ে গেল সে এখানে উঠেছে। অচেনা জায়গায় থাকার অভ্যাস না থাকায় রাতে ঘুমের চোখে ধরা দিচ্ছে না। সে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। সে নিজেই রান্না করত, কিন্তু আনিকা মাহমুদ তাকে রান্না করতে দেননি। তিনি আনিশাকে নিজের বাড়ি ভেবেই এখানে থাকতে বলেছেন। আনিশার এখানে খুব ভালো লাগছে। সে মায়ের মতো একজন মানুষ পেয়েছে যে কিনা একটু পরপর তার কোনো সমস্যা হচ্ছে কিনা তা জেনে যায়। আশরাফ আহমেদও আনিশাকে স্নেহ করেন। তিনি কালকে আনিশার সাথে খোশ গল্পে মেতেছিলেন। আশরাফ আহমেদ খুব নরম মনের মানুষ, কিন্তু তিনি তা কাউকে বুঝতে দেন না। সবাই এখানে তাকে ভালোবাসে। এমন ভালোবাসার একটা পরিবারই তো সে চেয়েছিল। কিন্তু সে তো এখানে সারা জীবন থাকতে পারবে না। এই ভালোবাসাগুলো পাবে না। ঘুম থেকে উঠে সে হয়তো আর ফুলে ভর্তি কাকগোলাপ গাছটা দেখতে পাবে না। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আনিকা মাহমুদ তাকে খেতে ইশারা করলেন, কিন্তু তার খেতে মন চাইল না। সে ভাত নাড়াচাড়া করতে লাগলো। বিষয়টা আশরাফ আহমেদ লক্ষ্য করেছেন। তিনি স্ত্রীকে ইশারা করলেন। আনিকা মাহমুদ চিন্তিত স্বরে আনিশাকে বললেন, খাচ্ছ না কেন মা? খাবার ভালো হয়নি? অন্য কিছু করে দেব? না না আন্টি, খাবার খুব মজা হয়েছে। আপনাকে এ নিয়ে এত চিন্তা করতে হবে না। আনিশা ভাবল, মানুষগুলো তাকে নিয়ে কত ভাবে। এমন ভালোবাসার সে কি আর কোথাও পাবে? তার ভাবনার মাঝেই আনিকা মাহমুদ বললেন, তাহলে কেন খাচ্ছ না তুমি? আনিশা বিকেলে বলতে থাকলো, সে কি বলছে সে জানে না। আমি তো এখানে সারা জীবন থাকতে পারবো না আন্টি। আপনাদের খুব মিস করবো, খুব। এটাই ভাবছিলাম আমি। আনিকা মাহমুদ কিছু একটা ভাবলেন। পরক্ষণেই তিনি হেসে উঠলেন। তিনি খানিক জোর করেই নিজের হাতে আনিশাকে খাইয়ে দিলেন। তার একটা কন্যা সন্তানে খুব ছিল। তার যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো তিনি তাকে এভাবেই আহ্লাদ করে খাইয়ে দিতেন। বরাবরের মতোই আজও শিশির দেরি করেই উঠল। অভ্যাস অনুযায়ী এখনো বিছানায় বসে আছে, কিন্তু মায়ের ঘুষিটা আজকে আর পিঠে পড়েনি। সে আনমনেই কিঞ্চিত হাসল। সে পুরোপুরি না হলেও এখন বেশ সুস্থ। আজ আর নিচে যেতে হয়নি তাকে। তার মা তার খাবার উপরেই দিয়ে গেছেন। সে জামা কাপড় পরে রেডি হয়ে নিল। যেভাবেই হোক সে আজকে অফিস যাবে। কিছুদিন অসুস্থ থাকার বাহানায় তার বাবা তাকে অফিসে যেতে দেননি। তাই সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এসেছে। নিঃশব্দে গেটটাও ভালো মতো লাগিয়ে দিয়েছে। বাড়ি থেকে যখন বের হয়ে গেছে তাহলে সে এখন নিশ্চিন্তে অফিসে যেতে পারবে। তাকে কেউ দেখেনি ভাবতেই সে বেজায় খুশি হলো। কিন্তু সে হয়তো দেখতেই পায়নি তার আম্মাজান জানালা দিয়ে তার কর্মকাণ্ড দেখে মিটমিটিয়ে হাসছেন। আনিশা আজ কলেজে যায়নি। সে শিশুদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখেছে। বাড়িটা বিশাল বড়। ভেতর থেকে যেন এক রাজকীয় জমকালো প্রাসাদ। বাড়ির ভেতরটা শৌখিন জিনিসপত্রে সাজানো। বাড়ির আনাচে কানাচে আভিজাত্য লুকিয়ে আছে। আনিশার রুমটাও খুব সুন্দর। দেয়ালের অফ হোয়াইট রঙের ভিন্টেজ কারুকাজ খচিত আসবাবপত্রগুলো পরন্ত বিকেলের আলোতে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করছে। সে রুমে বেকুনিতে বসে আছে। এখান থেকে কাকগোলাপ গাছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। গাছটা ফুলের ভারে নুয়ে আছে। গাছটিকে দেখে তার শিশিরের কথা মনে পড়ছে।
সেদিন শিশির তার হাত ধরার পর তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আনিশা হাত ছাড়িয়ে কেবিনে থেকে বের হয়ে গেছে। এরপর থেকে সে একবারও শিশিরকে দেখতে যায়নি, তার বাড়িতেই থেকে তাকেই দেখতে যায়নি। কাকতালীয় ভাবে তাদের সামনাসামনি কথা বলার সুযোগও খুব কমই হয়েছে। ব্যাপারটা আশ্চর্য না? সেদিন শিশিরের চোখে কিছু একটা তো ছিল। কি ছিল? ভালোবাসা? প্রণয়? আনিশার পক্ষে সে দৃষ্টি উপেক্ষা করা অসম্ভব ছিল। তার চোখজোড়া কিছু একটা আকুতি প্রকাশ করছিল, কিছু একটা তো বলতে চেয়েছিল সে। কিন্তু আনিশা নিষ্ঠুর ও মানবীর মতো চলে এসেছে। গোধূলি বেলার অপার্থিব সৌন্দর্যের পর রাতে নিকষ কালো অন্ধকারের দেখা মিলেছে। আনিশা রাতে খাবার খেয়ে নিয়েছে। সৌভাগ্যক্রমে খাবার টেবিলে শিশিরকে দেখতে পেয়েছে সে। দু একবার তাদের চোখাচোখিও হয়েছে। চোখাচোখি হওয়া মাত্রই শিশিরের সেই চিরচেনা নজরকাড়া মিষ্টি হাসিটা দেখতে পেয়েছিল সে। আনিশার মনেই হয় না শিশিরের 25 বছর। না চেহারায় না আচরণে কিছুতেই বোঝার উপায় নেই সে 25 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ। শিশিরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়তে বসল সে। খানিক বাদেই ঘুমিয়ে পড়বে। যথেষ্ট রাত হয়েছে, এখন না ঘুমোলে ভরে উঠতে পারবে না। অন্ধকারের ঘোর অমানিশা শেষে এক অনিন্দ সুন্দর প্রভাতের দেখা মিলেছে, যা এখনো পুরোপুরি বিস্তার লাভ করতে পারেনি তরুণীতে। এখনো আবছা অন্ধকার বিদ্যমান। শিশিরের ঘুম ভেঙেছে একদম সকালে। তার নিজেকে কেমন যেন ফুরফুরে লাগছে। সে বেকনিতে গিয়ে বসেছে। তার দৃষ্টি নিবন্ধ হলো পদ্ম পুকুরের টলটলে জলে। পদ্ম পুকুরের কমলকলি দুটো মৃদুমন্দ বাতাসে তুলছে। পার্সিয়ান জুঁইয়ের তীব্র সুগন্ধ ভেসে আসছে। চারিদিক বিভিন্ন ফুলের সৌরভ, নিরিবিলি প্রকৃতি। যে কারো মন নিমেষেই ভালো করে দেওয়ার মতো পরিবেশ। শিশির খানিক বাদে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। নিচে নামতেই সে এক অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হলো। তার আম্মাজান তার প্রেয়সীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। মুহূর্তটা সে তাৎক্ষণিক ক্যামেরায় বন্দি করতে চাইল। এমন মুহূর্ত আরো দু একবার দেখতে পাবে নাকি তার জানা নেই। তার দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে বসে আছে। আনিকা মাহমুদ তাকে কৌশলের কাছে রেখে আনিশার পাশে বসিয়ে দিলেন। আনিশা আর চোখে শিশিরকে দেখছে। পুনরায় শিশিরের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে গেল। সে কি চাহনি? আনিশার হৃদয় কম্পিত হলো। তার গলা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি করে পানি খেতে লাগলো। পানি খাওয়ার সময় শিশির তার দিকে তাকাতেই তার বিষম উঠে গেল। শিশিরের হাসি পেল, প্রচন্ড হাসি পেল। আনিকা মাহমুদ তাকে চোখ রাঙালে সে চুপ হয়ে যায়। আনিকা মাহমুদ দুজনকেই খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে আনিশা নিজের রুমে এবং শিশির বাড়ির সামনের দিকটায় হাঁটাহাঁটি করছে। শিশিরের পদ্ম পুকুরটা কৃত্রিম উপায়ে তৈরি। শিশির নিজের বাগানের একপাশে মাটি খুঁড়ে তাতে সিমেন্টের আস্তরণ দিয়েছে। পুকুরে ছোট্ট দুটো অনিন্দ সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সে ফুলগুলোর দিকে বেশ কিছুক্ষণ ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা বেগুনিতে দাঁড়িয়ে থেকে তাকে লক্ষ্য করছে। তার ইচ্ছে করছে শিশিরের ঘন কালো চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিতে, তার সাথে পদ্ম পুকুরের পাশে বসে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে। কেন হচ্ছে এমন? সে কি নিচে দাঁড়ানো পুরুষটির প্রেমে পড়েছে? কিন্তু কখন? সে উত্তর খুঁজে পেল না। হয়তো খুঁজতেও চাইল না। আনিশা আজ কলেজে গিয়েছে। সে আজ দ্রুত ফিরবে কারণ আকাশে প্রচন্ড মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে আছে ধরণী। যেন আকাশ জুড়ে মেঘগুলো ছুটোছুটি করছে। যে কোনো সময় ধরণীতে বাড়িধারা আছড়ে পড়বে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। আনিশা বাড়ি ফিরে এসেছে। আস্তে আস্তে প্রায় ভিজেই গেছে। সে জামাকাপড় পাল্টে নিচে নামতেই দেখতে পেল আনিকা মাহমুদ তার রুমে ঘুমোচ্ছেন। তিনি আনিশার খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখেই ঘুমোতে গেছেন। আনিশার মুখে স্মিত হাসির রেখা ফুটে উঠল। মানুষরা নিজের মেয়ের মতো আগলে রাখেন তাকে। তাই তো আনিশার জন্য ওনার কত শত চিন্তা। বৃষ্টির তীব্রতা বাড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো ছন্দময় শব্দধ্বনি সৃষ্টি করছে। বৃষ্টির ফোঁটাগুলোকে আনিশার ছোঁয়া দিতে ইচ্ছে করল। ভীষণভাবে ভিজতে ইচ্ছে করল। আজ সে ভিজবে, প্রাণ খুলে ভিজবে। বৃষ্টিতে দুহাত মিলে ভিজবে। কিন্তু তার জন্য ছাদের চাবি প্রয়োজন। চাবিটা তো শিশিরের কাছে। সে ধীর পায়ে নিঃশব্দে শিশিরের রুমের দরজার সম্মুখে গেল। দরজাটা লাগানো, তার মানে শিশির ভেতরেই আছে। সে নক করল দুবার।
দরজাটা খট করে খুলে গেল। শিশিরের মুখটা কেমন যেন চুপসে আছে। শিশিরকে দেখে মনে হচ্ছে সে কিছু লুকোচ্ছে। আনিশা চাবি চাইলে সে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে চাবিটা দিয়ে দিল। আনিশা ছাদের দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো তার কোমল শরীরটা বাধাহীনভাবে স্পর্শ করছে। সে দুহাত তুলে বৃষ্টিকে আলিঙ্গন করছে। বৃষ্টির শীতলতা তার সমস্ত গা কাঁপিয়ে তুলছে। অন্যদিকে কেউ তার প্রেয়সীকে দেখছে। একান্তই তার প্রেয়সী। বৃষ্টির ফোঁটাগুলোকে তার হিংসে হলো। সে ভাবল, যদি সে বৃষ্টির ফোঁটা হতো, তাহলে আনমনেই আলতো ছুঁয়ে দিতে পারত তার প্রেয়সীকে। সে সিদ্ধান্ত নিল আজকে এবং এখনই সে তার মনের কথা তার প্রেয়সীকে জানাবে। সে দৌড়ে নিচে চলে গিয়ে খানিক বাদে ফিরে আসলো। চুপিসারে নিঃশব্দে হাঁটু গিয়ে বসলো ঠিক আনিশার পেছনে। মোহগ্রস্তের ন্যায় অনুচ্চ স্বরে আনিশাকে ডাকলো। আনিশা পেছনে ফিরে তাকাতেই সময় যেন আরো একবার থমকালো। দুজোড়া চোখ একে অপরের দিকে স্থির হলো। শিশিরের নিষ্পলক দৃষ্টি তার প্রেয়সীর দিকে নিবন্ধ হলো। থেকে থেকে অনাকাঙ্ক্ষিত অনুভূতিরা শরীরে শিহরণ জাগিয়ে দিল। আনিশা পলকহীন চোখে দেখল সেই সুদর্শন শ্যাম পুরুষকে। শ্যাম রঙা পুরুষটি ছোঁয়া ছুঁয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে। আনিশার কণ্ঠস্বর রোধ হয়ে এলো। শরীরে রন্ধে রন্ধে বিদ্যুৎ খেলে গেল। পেটে অসংখ্য প্রজাপতিরা উড়ি করল। বৃষ্টির ছন্দময় শব্দগুলো তীব্র হলো। শিশির আনিশার ঠোঁটের পানে তাকিয়ে বার কয়েক শুকনো রোগ গিলল। তার প্রেয়সীর আরক্তি মধুর যুগল ক্ষীণভাবে কাঁপছে। সে তৃষ্ণার্থের অমতো পুনরায় রোগ গিলল। বারংবার মোহিত হচ্ছে তার হৃদয়। সে পুনরায় মোহগ্রস্তের ন্যায় বলল, প্রেয়সী, আমি জানি না কিভাবে ভালোবাসা ব্যক্ত করতে হয়। তবু তোমায় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোমার স্নিগ্ধতা আমায় বরাবরই মাতাল করে। আমার হৃদস্পন্দন কম্পিত হয়, স্তম্ভিত হয় দু চোখের দৃষ্টি। তোমার নিষ্পাপ মুখটা আমার কাছে সদ্য ফোটা কাকগোলাপের ন্যায়। প্রতিটা গ্রীষ্মের সূর্যে প্রখর তাপে আমি তোমাকে ভালোবাসতে চাই। প্রতিটা বর্ষায় বৃষ্টি বিলেসে তোমাকে চাই। হাজার বসন্ত একসাথে পাড়ি দিতে চাই। প্রতিটা শিশির বিন্দুতে আমি তোমাকেই চাই। সারা জন্মের জন্য আমার হয়ে থাকবে তো প্রেয়সী। ধরণী থেকে বৃষ্টি প্রকোপ দেয়নি। এখনো গগন কাঁপিয়ে প্রবল গতিতে বাড়িধারা ধরণীতে আছড়ে পড়ে। আশেপাশের গাছপালাগুলো সতেজ দেখায়। গাছপালার ফকফকা থেকে ছোট ছোট পাখিগুলো কিচিরমিচির শব্দ করে ডাকে। কয়েক মাস কেটে গেছে। সেদিনের দুই মানব মানবী এক উত্তাল প্রেমে মত্ত। সেদিন তাদের বৃষ্টি বিলাস আরো কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। দুটি মনের প্রণয় ঘটেছিল বারংবার, যার ফলস্বরূপ পরের দিন দুজনেরই শরীর কাঁপিয়ে জ্বর বেঁধেছিল। আনিকা মাহমুদ অস্থির হয়ে পড়েছিলেন। কাকে সামলাবেন তিনি? তার ছেলেকে, না ছেলের প্রেয়সীকে? আনিকা মাহমুদ সবই জানতেন। আনিশাকে পুত্রবধূ করতে তার কোনো আপত্তি নেই। থাকার কথা না। তিনি আনিশাকে ভীষণ ভালোবাসেন। এই কয়দিনে দুজনের প্রণয় গভীর থেকে গভীরতর রূপ নিয়েছে। দুজনে খুনসুটিতে সারা বাড়ি মাথায় তুলেছে। ছাদ থেকে বাগান কেনা জায়গা বাদ রাখেনি। আনিকা মাহমুদ আর আশরাফ আহমেদ ছেলের এমন পরিবর্তনে বেজায় খুশি। তারা কিছুদিন পরেই আনিশার বাড়িতে সম্বন্ধ পাঠাবেন। বাড়ির বউ নয় মেয়ে করে নিয়ে আসবেন আনিশাকে। গোধূলি লগ্ন। আকাশে লালচে আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। পরন্ত বিকেলের স্নিগ্ধ আলো চারিপাশ বিমোহিত করছে। মৃদুমন্দ বাতাসে আনিশার কপালের কাছে ছোট চুলগুলো উড়ছে। তারা দুজনে একসাথে বসে আছে। শিশিরের পাশে বসা অপরূপ সুন্দরী নারীটি তার অন্তঃস্থলে থাকার স্পন্দন, তার একমাত্র ঠিকানা। দুজনে বসে আছে পূর্ব দিকে ছোট্ট পদ্ম পুকুরের পাশে। পাঁচজোড়া পদ্ম পুকুরে ডোবানো। আনিশার মসৃণ খোলা চুলে শিশির একটা কাকগোলাপ গেঁথে দিয়েছে। খুব যত্নে উঠতে থেকে চুলগুলো কানের কাছে গুঁজে দিয়েছে। আনিশার গাল আবছা লাল বর্ণ ধারণ করেছে। কি ভীষণ মায়াবী লাগছে তার প্রেয়সীকে। তার অধর যুগলে ছড়িয়ে আছে অনবদ্য মিষ্টি হাসি। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির হলো। শিশিরের হৃদয় শিউরে উঠল সে চাহনিতে। শিশির বিমুগ্ধ হলো। হৃদয় ক্ষতবিক্ষত হলো। প্রেয়সীর চোখ যেন নয় কোনো এক অতল সিন্ধু। তার মুখাবয়বে অসামান্য মুগ্ধতা বিরাজ করছে পাশে বসা রমণীর জন্য। দুজনের হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে গেল।
অনাকাঙ্ক্ষিত অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু সেসব নিষিদ্ধ অনুভূতিতে বিবেক সাড়া দিল না। এখনো যে তাদের সম্পর্কে পূর্ণতা পাওয়া বাকি, বৈধতা পাওয়া বাকি। নিস্তব্ধ, নিকষ কালো অন্ধকার। আশেপাশে কোথাও কোনো কোলাহল নেই, সব নির্জন। তীব্র শীতল হাওয়া বইছে। মাথায় উপরে এক টুকরো চাঁদ জ্বলজ্বল করছে। রাতে খাওয়া দাওয়া শেষে শিশিরের বাবা মা ঘুমিয়ে পড়লেও বাকি সবাই জেগে আছে। সন্ধ্যায় রনি আর রিয়া এসেছে। তারা চারজন মিলে আজ রাত্রি বিলাস করবে। সবাই একসঙ্গে নিশাচর পাখি হবে। কেউ ঘুমোবে না। তারা ছাদে মাদুর বিছিয়ে দিল। নিস্তব্ধ শীতল পরিবেশ। সবাই একে একে গোল হয়ে বসেছে। নানান গল্পগুজব চলছে। সব ছাড়িয়ে শিশিরের দৃষ্টি আনিশার দিকে। রূপালী চাঁদের আলোয় তার প্রেয়সীর মুখাবয়বে সৌন্দর্যরা উপচে পড়ছে। শিশির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকায় আনিশা লজ্জা পেল। রনি বিষয়টা লক্ষ্য করে কনুই দিয়ে শিশিরের পেটে গুঁতো মারতেই সে সমৃদ্ধ ফিরে পেল। মুহূর্তেই সবার মাঝে পিনপিন নীরবতা বিরাজ করল। সবাই এমন ভাব ধরল যেন তারা কিছুই দেখেনি। শিশির কিছু বুঝতে না পেরে সবাদিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাজ্যের নীরবতা ভেদ করে রনি হু হু করে হাসতে শুরু করল। শিশির লাঠি নিয়ে তার পিছনে ছুটল। এতে যেন সবার হাসির মাত্রা আরো বেড়ে গেল। শিশির, ভাই আমার, তুমিও এখন আর সিঙ্গেল নও, বলে পুনরায় হাসতে শুরু করল রনি। শিশির অবশেষে তার কাছে হার মানল। মন্ত্রমুখের ন্যায় আনিশার দিকে তাকিয়ে স্বীকার করল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। এই প্রকৃতি সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই চাঁদের আলো সাক্ষী আমি তাকে ভালোবাসি। এই নিস্তব্ধ নির্জন দীর্ঘ রজনী সাক্ষী আমি তাকে ভীষণ ভালোবাসি। আনিশা এবং শিশিরের দিনকাল হেসে খেলে ভালোই যাচ্ছিল, কিন্তু এই সুখ তাদের কপালে বেশি দিন সইল না। মেঘের মতো ঘন কালো অন্ধকার ঘনিয়ে এলো তাদের ভাগ্যে। এক তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুরে হঠাৎ করে আনিশার কাছে একটি ফোন কল এলো। তড়িঘড়ি করা ফোন কানে নিতেই তার কর্ণপাত হলো কিছু যন্ত্রণাময় করুণ তিক্ত শব্দ। তার হৃদয়ের অন্তঃস্থলে ভয়াবহ রক্তক্ষরণ হলো। কলেজ থেকে এক ছুটে বাড়িতে চলে আসলো। বুক খানা ধরফর করছে। হাঁপিয়ে উঠেছে কায়া। মনে অসহ্যকর ব্যথা। হৃদস্পন্দন খামুচে ধরার মতো ব্যথা। হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল সে। দ্রুত কিছু জামাকাপড় নিয়ে ব্যাগে ভরে নিল। পরনের ঘরমাত্র পোশাক নিয়ে যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। বাড়ির কাউকে বলে যাওয়ার কথা মস্তিষ্ক থেকে বেমালুম বেরিয়ে গেল। আনিকা, মাহমুদ এবং আশরাফ আহমেদ ড্রয়িং রুমে বসেছিলেন। আনিশাকে এভাবে ছুটে আসতে আর বেরিয়ে যেতে দেখে কেউ কিছু বুঝে উঠতে পারলেন না। কিছু জিজ্ঞেস করার আগেই ঝড়ে বেগে ছুটে বেরিয়ে গেল আনিশা। তারা দুজনেই চিন্তিত বোধ করলেন। কি হয়েছে তা জানার জন্য আনিকা মাহমুদ আনিশার নাম্বারে কল করেন, কিন্তু আনিশার ফোনটা বন্ধ শোনায়। চিন্তায় কপালে একাধিক ভাত পড়ল তাদের। শিশির অফিসে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে মাত্রই বেরিয়েছে। তখনই শিশিরের ফোনে আশরাফ আহমেদের কল এলো। তিনি একটু আগে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত শিশিরকে জানালেন। শিশিরের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। শিশির চিন্তিত হয়ে আনিশার ফোনে কল করল, কিন্তু সে আশাহত হলো। ফোনটা বন্ধ। চিন্তায় কপালের রগ ফুলে উঠল তার। সে ভেবে পেল না আনিশা কোথায় যাবে। আর এভাবে কাউকে না বলে সে বাইক নিয়ে দ্রুত বাড়ি পৌঁছালো। এর মধ্যে কয়েকবার কল করলো আনিশার ফোনে, কিন্তু ফলাফল শূন্য। চারিদিক থেকে চিন্তারা তাকে ঘিরে ধরল। কেমন শূন্যতা অনুভব হলো। হৃদস্পন্দন হারিয়ে ফেলার মতো শূন্যতা। সে বিকেল অবধি অপেক্ষা করবে। এরপরও যদি ফোন বন্ধ থাকে বা আনিশা ফিরে না আসে তাহলে সে যথাযথ পদক্ষেপ নেবে। আকাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আবছা অন্ধকার দেখা যাচ্ছে। আকাশের লালচে আভা বিলীন হয়ে যাচ্ছে। মৃদুমন্দ হাওয়া বইছে, কিন্তু এই হাওয়া আনিশার কাছে বিষাক্ত মনে হলো। তিক্ত অনুভব হলো। দুপুরে তার মামাবাড়ি থেকে কল এসেছে। তার নানু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভীষণ অসুস্থ তিনি। যে কোনো সময় আয়ু ফুরিয়ে যেতে পারে, এমনটাই তাকে জানানো হয়েছে ফোনের অপর প্রান্ত থেকে। আনিশার পুরো পৃথিবী দুলে উঠেছিল। মস্তিষ্কে শূন্য অনুভব হয়েছিল। সে প্রায় পৌঁছেই গেছে গ্রামে, তার মামা বাড়িতে।
আখি যুগল থেকে ঝরে পড়া অস্ত্রগুলো মুছে নিল সে। সে গাড়ি চালককে তার প্রাপ্য ভাড়া দিয়ে নেমে পড়ল। আর কিছুদূর হাঁটলেই তার মামা বাড়ি। ক্লান্তিতে পা দুটো আর চলছে না, তবুও সে প্রাণপণে দ্রুত চলার চেষ্টা করল। নানুকে দেখার জন্য তার প্রাণ মরিয়া হয়ে উঠল। সে পৌঁছে গেছে। সে তড়িঘড়ি করে বাড়ির গেটটা খুলল, কিন্তু ভিতরের দৃশ্যে সে হতবাক হয়ে গেল। সে বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। বাড়ির ভিতরে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেল, যা আনিশাকে হতবুদ্ধি করে দিল। সন্ধ্যার রক্তিম কৃষ্ণচূড়ার মতো আকাশে অন্ধকার ঘনিয়ে আসে। গাঢ় অন্ধকার, যেমন অন্ধকার ঘনিয়ে এসেছে আনিশার মনে। মামাবাড়ির গেট খুলতেই তার চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। এই কেমন উৎসবমুখর পরিবেশ! নানুর শারীরিক অবস্থার কথা যদি সত্যি হতো তাহলে এমন পরিবেশও কাম্য ছিল না। আনিশা দ্বিধাদ্বন্দ্বে ভুগল। সে কি ভেতরে যাবে? আনিশাকে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার মামা মামি ছুটে আসলেন। আনিশার হাত ধরে ভেতরে নিয়ে আসতে চাইলেন, কিন্তু আনিশার পা যেন চলতে চাইল না। সে ঠায় দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারলেন তাদের মিথ্যে খুব সহজেই ধরা পড়ে গেছে। এক প্রকার জোর করেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আনিশার মনে অদ্ভুত সংজ্ঞার উদয় হলো। তার নানু বাড়িতে নেই, তাহলে কেন তাকে এমন মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে? কিছু একটা আশঙ্কা তাকে ঘিরে ধরল। তার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে তার এখানে আসা উচিত হয়নি। বিগত কিছুদিন যাবৎ তার মামা মামি তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, সেটাও আবার তাদের বখাটে ছেলের সাথে, যে দিনভর মদ আর নেশায় বুড় হয়ে থাকে। আনিশা সরাসরি নাকচ করেছে তাদের প্রস্তাব। সে কিছুতেই এ বিয়ে করতে রাজি নয়। আনিশা তাদের ফন্দি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তার মায়ের সম্পত্তির উপর তো তার মামির আগে থেকেই নজর ছিল, কিন্তু এই নজর যে এতখানি গড়িয়ে যাবে তা সে কোনোক্ষণ টের পায়নি। যার ফলস্বরূপ মামা মামির এক কুৎসিত পরিকল্পনায় ফেসে গেছে সে। মধ্যরাত, গাঢ় নিস্তব্ধ অন্ধকার, চারিদিকে নিশাচর প্রাণীরা ডাকাডাকি করছে। শিশির তাতে কর্ণপাত করল না। সে বেকনিতে বসে চোখ বুজে আছে। আনিশার ফোন বন্ধ না হলেও কেউ ফোন তুলছে না। তার ফোন ট্র্যাক করে জানা গেছে আনিশা তার মামা বাড়ি গেছে। আনিশা তাকে তার মামা মামির ব্যাপারে সব বলেছে। কিভাবে তার মামি প্রতিনিয়ত তিক্ত কথায় তার মন বিষিয়ে তোলে। কিন্তু তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেল। কি এমন ঘটেছে সেখানে যে আনিশা এভাবে হন্তদন্ত হয়ে ছুটে গেল? কেন সে কাউকে কিছু বলে গেল না? তার ফোন বন্ধ না থাকা সত্ত্বেও কেউ কেন ফোন তুলছে না? ওর কিছু হয়নি তো? শিশিরের মাথা যন্ত্রণা শুরু করলো। যন্ত্রণায় মাথায় চুল খামচে ধরল। শিশির পুরোপুরি না হলেও খানিক নিশ্চিন্ত হয়েছিল আনিশা তার মামা বাড়ি আছে জেনে। কিন্তু মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো তাকে নিশ্চিন্ত থাকতে দিল না। রাজ্যের চিন্তা ভর করল মাথায়। সে না বলে কারো বাড়ি হুট করে চলে যেতে পারে না। আর যদি আনিশার রোয়ামের কেউ জানতে পারে একটা ছেলে তাকে খুঁজতে এসেছে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। রোয়ামের মানুষজন তিলকে তাল বানাতে খুব ভালোই জানে। কিন্তু শিশিরের ব্যাপারে কিছু ভাবল না। যে যা ইচ্ছে মনে করুক, তাতে তার কিছু যায় আসে না। সে কারো পরোয়া করে না। যে করেই হোক সে আনিশার কাছে যাবে। এই নিস্তব্ধ নির্জন রজনীকে আনিশার সুবিশাল মনে হলো। যেন শেষ হচ্ছে না রাত্রি, কাটছে না প্রহর। সন্ধ্যায় যখন সে ঘরে প্রবেশ করে তখন সে তার মামা মামির কাছে এমন মিথ্যের কারণ জানতে চায়। কিন্তু তার মামা মামি ঘুরে ফিরে একই কথা বলেন। তাদের ছেলেকে আনিশা বিয়ে করতে হবে। আনিশার হৃদয় মুষড়ে উঠল। সে এটা কিছুতেই পারবে না। সে কিভাবে পারবে শিশিরকে ছাড়া থাকতে? কিভাবেই বা এমন মানুষের ঘর করবে সে? সে শিশিরের কথা মামা মামিকে জানায়, তার ভালোবাসার কথা জানায়, কিন্তু তাতে কোনো লাভই হলো না। বরং আনিশা শিশিরকে ফোন করতে নিলে জোরাজুরি করে তার ফোন কেড়ে নেওয়া হয়। পাশেই নেশার বুদ্ধুর্যের বিরোচিনী হাসি শোনা যায়। আনিশাকে জেলের রুমে পাঠিয়ে তালাবদ্ধ করা হয়। খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে সে। বারংবার দরজায় কড়া নাড়ে। অপর প্রান্ত থেকে দরজা খোলা হয় না। কোনো আওয়াজ শোনা যায় না। আনিশার ভয় হয়। ভালোবাসা হারিয়ে ফেলার ভয়, শিশিরকে হারিয়ে ফেলার ভয়। সে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। আখি যুগল হতে অঝোর ধারায় অশ্রু ঝরে। সে চিৎকার করে কাঁদে।
পৃথিবী শূন্য মনে হয়। মামির এই কুৎসিত ষড়যন্ত্রে মামা যে যোগ দেবেন সে ভাবতে পারেনি। লোভ, সবই লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। কিভাবে সে থাকবে শিশিরকে ছাড়া? এই মাতালের ঘর কিভাবে করবে? শিশির কি আসবে না তাকে নিতে? শিশির কি খুঁজবে না তাকে? সে কি করবে? কিভাবে মুক্ত হবে এই নরক যন্ত্রণা থেকে? সে অশ্রুসিক্ত নয়নে ভাবে। কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু হঠাৎ তার চোখ যায় ঘূর্ণায়মান ফ্যানের দিকে। কুচিন্তা এসে ভর করে মনের কোণে। মানুষ যখন একাধিক ব্যথায় জর্জরিত হয় তখন মনের কোণে কুচিন্তারা এসে হানা দেয়। মস্তিষ্ক কার্যক্ষমতা হারায়। নিজেকে বদ্ধ পাগল মনে হয়। আনিশার মনেও আত্মহত্যার চিন্তা আঁকিবুকি করে। মনে হয় এটাই একমাত্র পথ। কিন্তু তাই কি? আনিশা থেমে যায়। এ কি ভাবছে সে? এই যে ভীষণ পাপ। পরক্ষণেই আনিশা ভাবে সে মারা গেলে শিশিরের কি হবে? শিশির কি তাকে ভুলে যাবে? আনিশা চিৎকার করে কাঁদে। এ মরণ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কখন? রৌদ্রোজ্জ্বল নীলচে আকাশ, সুন্দর ঝলমলে সকাল। কিন্তু এই সকাল শিশিরের নিকট মোটের সুন্দর ঠেকল না। সে সকাল সকালই রেডি হয়ে নিল। সে একাই যাবে গ্রামে। আনিশাকে তার কাছে নিয়ে আসবে। আনিশা ব্যতীত একদিন তার কাছে এক আলোকবর্ষ মনে হয়। আনিশার শূন্যতা মনে ভীষণ পীড়া দেয়। বুকটা মরুভূমির মতো খা খা করে। সে বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্যে পৌঁছাতে 4-5 ঘন্টা সময় লেগে যেতে পারে। সে বাইকে চড়ে রওনা দেয় আনিশার মামাবাড়ির উদ্দেশ্যে। বন্দি পাখি লোহার খাঁচা যেমন মাঝে মধ্যে খোলা হয়, তেমনি আনিশার কক্ষের দরজাও খোলা হয়েছে। সে বিছানায় উপর হয়ে শুয়ে আছে, যেন মৃত লাশ। দীর্ঘ লম্বা চুলগুলো উস্কো খুস্কো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। তার মামি খাবার নিয়ে এসেছেন। তিনি কর্কশ রুক্ষ স্বরে আনিশাকে ডাকেন। এত ঢং না করে তাড়াতাড়ি উঠে যা। খাবার খেয়ে আমাকে উদ্ধার করে। যত সব আদিক্ষেতা। বলেই খাবারের থালাটা সশব্দে টেবিলের উপর রাখেন। আনিশা নিষ্প্রাণ দৃষ্টিতে দেখে। মুহূর্তেই তার মাথায় দাবানল জ্বলে ওঠে। সে রাগে ভাতের থালা মাটিতে ছুঁড়ে ফেলে। আনিশার মামি ক্রোধের আধিক্যে তার গাল চেপে ধরেন। পরপর সজোরে 3টে থাপ্পড় মারেন তার গালে। কপলদায়ে আঙুলের ছাপ স্পষ্ট হয়। আনিশার ছোটজোড়া ছলছল করে। সে মাটিতে বসে পড়ে। তাকে পুনরায় সেই অন্ধকার ঘরে তালাবদ্ধ করা হয়। আনিশা পাথরের মূর্তির ন্যায় বসে থাকে। চোখ থেকে অশ্রু বেয়ে মাটিতে পড়ে। সে ভাবে, শিশির কিভাবে তাকে ছাড়া আছে? সে কি তাকে খুঁজছে না? রৌদ্রের তেজ কমে এসেছে। গোধূলি লগ্নে লালচে আভা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো শিল্পীর দক্ষ হাতের করা কারুকাজ। শিশির তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। সে আনিশার মামাবাড়ির রাস্তা চেনে না। সে পথযাত্রীদের জিজ্ঞেস করে। একসময় সে ঠিকানা পেয়ে যায়। সে দ্রুত পায়ে হাঁটে। পথটাকে তার সুদীর্ঘ মনে হয়। পথটা যেন শিশির হচ্ছে না। সে মনে অস্থিরতা অনুভব করে। মনে সংশয় জাগে, সঠিক পথে এসেছে তো? সে পথিকের বলা ঠিকানা অনুযায়ী একটা বাড়ির সামনে পৌঁছায়। সে গেট খুলে ভেতরে প্রবেশ করে। তুর্য নিজেদের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখে শিশিরের পথ আটকে দাঁড়ায়। তুর্য তাকে তার পরিচয় জিজ্ঞেস করে। সে উত্তর দেয় এবং জিজ্ঞেস করে এটাই আনিশার মামাবাড়ি কিনা। শিশিরের নাম এবং কথাবার্তা শুনে সে কিছু আন্দাজ করে। সে তার বাবা মাকে ডাকে। আনিশার মামা মামি ঘর থেকে বেরিয়ে আসেন। শিশির তাদেরকে আনিশার কথা জিজ্ঞেস করলে আনিশার এখানে আসার কথা তারা পুরোপুরি অস্বীকার করেন। শিশিরের সন্দেহ হয়। সে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে যায়, কারণ সে জানে আনিশা এখানে আছে। বাইরে চেঁচামেচি শুনে আনিশা দরজায় কান পাতে। তার কর্ণকুহরে প্রবেশ করে প্রাণপ্রিয় পুরুষের কণ্ঠস্বর। আনিশা বুঝতে পারে শিশির এখানে এসেছে। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। সে শিশিরের নাম ধরে চিৎকার করে ওঠে। শিশির তাই শুনতে পায়। তার হৃদয় দগ্ধ হয়। তালাবদ্ধ একটা ঘর থেকে পুনরায় আনিশার চিৎকার ভেসে আসে। শিশির জোর করে ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু পেছনে থেকে কেউ তার মাথায় সজোরে আঘাত করে। সে করুণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ বিকেলের রঙিন আকাশ,
মেঘগুলো যেন রক্তের এমনও কোনো শিল্পকর্ম। খানিক বাদেই ধরনী অন্ধকারে তলিয়ে যাবে। নিস্তব্ধ হবে পরিবেশ। শিশিরের মাথায় আঘাত করা ব্যক্তিটি তুর্য। লোহার রডের সাহায্যে সর্বশক্তিতে আঘাত করে সে। শিশির চেতনা হারায়। পেছনে থেকে হঠাৎ আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাথা থেকে রক্তের স্রোত বয়ে যায়। শিশিরের আর্তনাদ শুনে আনিশার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে উন্মাদের মতো দরজা ধাক্কায়। গলা ফাটিয়ে চিৎকার করে। কেউ শোনে না, কেউ খুলে দেয় না দরজা। আনিশার নিজেকে পাগল মনে হয়। সে তড়িঘড়ি করে কোনোমতে জানালার কপাট খুলে দেয়। বাহিরের দৃশ্যে তার রক্ত হিম হয়ে আসে। শিশিরের রক্তাক্ত নিথর দেহটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। মাথার চুল চুইয়ে চুইয়ে রক্ত ঝরে। মুখখানা ভয়াবহ ফ্যাকাশে দেখায়। দু হাত পিছনে নিয়ে বাঁধা হয়। আনিশার গলা দিয়ে আওয়াজ বের হয় না। সে নিস্তব্ধ চোখে দেখে। সহসা তার চোখ যায় 6 জন লোকের দিকে। তাদের মুখশ্রী ভয়াবহ হিংস্র। তারা লাঠি হাতে শিশিরের নিকট এগিয়ে আসে। আনিশার ভয় হয়। প্রিয় মানুষ হারিয়ে ফেলার ভয়। আনিশার মামা মামি এবং তুর্য এগিয়ে আসে। তার মামা লাঠিওয়ালা লোকগুলোকে নির্দেশ দেন, মেরে মেরে রক্তাক্ত করে দেয়াকে। এমন মারবি যেন প্রেমের ভূত ছুটে যায় মাথা থেকে। কিন্তু সাবধান মনে টরে গেলে সমস্যা। শুধু খেয়াল রাখবি মরে যেন না যায়। নির্দেশ পাওয়া মাত্র লোকগুলো চেতনাহীন শিশিরকে বেধড়ক মারধর করে। এক একজন সর্বশক্তি দিয়ে আঘাত করে শিশিরের শরীরে। এতগুলো মানুষের হিংস্র আঘাতে রক্তাক্ত হয় শিশিরের সমস্ত শরীর। আনিশা দুহাতে মুখ ঢেকে 2 কদম পিছিয়ে যায়। সে দেখতে পারছে না শিশির কি এই অবস্থায়। সে জানালা ধরে জোরে জোরে ধাক্কায়। গগন কাঁপিয়ে চিৎকার করে। তার চিৎকার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়। সে চিৎকার করে কেঁদে ওঠে, মামা মামি তোমাদের পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। এভাবে মেরো না ওকে। ও কিছু করেনি। ওকে ছেড়ে দাও তোমরা, মেরো না। দয়া করো, মেরো না ওকে। আল্লাহর দোহাই লাগে ওকে ছেড়ে দাও। আনিশার আর্তনাদে কারো মন বলে না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মন যেন পাথরের মতো শক্ত। তাদের মনে দয়া মায়া নেই, মনুষ্যত্ব নেই। আনিশার মনে প্রশ্ন জাগে, এরাও কি মানুষ? এদের মন কি পাথর তৈরি? মানুষ হয় কিভাবে আরেকটা মানুষকে মারে এরা? আনিশার হৃদয় মুষড়ে ওঠে। বুকে রক্তক্ষরণ হয়। আনিশা উন্মাদের মতো কাঁদে। চোখ থেকে বোধ হয় এবার অশ্রুর বদলে রক্ত ঝরবে। তবুও সে থামে না। চিৎকার করে কাঁদে। পুনরায় মামা মামির কাছে অনুরোধ করে, প্লিজ মামা, ছেড়ে দাও ওকে। আর মেরো না। মরে যাবে ও, দয়া করে আর মেরো না। ও চলে যাবে, আর কখনো আসবে না। প্লিজ মামা, ছেড়ে দাও ওকে। আমি তোমাদের সব কথা শুনবো মামি। আমি তুর্যকে বিয়ে করতে রাজি মামি। আর মেরো না তোমরা ওকে। আনিশার কথায় কাজ হয়। মামার নির্দেশে লাঠিয়াল দিয়ে লাঠি থামে। খুঁটির বাঁধন খোলা হয়। শিশিরের নিথর দেহটা গাড়িতে তোলা হয়। আনিশার থেকে শিশিরের বাড়ির ঠিকানা জেনে নেওয়া হয়। রাতের আধারে বাড়ির সামনেই ফেলে দিয়ে আসবে শিশিরকে। শিশিরের বাড়িটা শহরের নির্জন প্রান্তে হওয়া সিসি ক্যামেরার ভয় নেই। গাড়িটা রওনা হয় শহরের উদ্দেশ্যে। নিস্তব্ধ গাঢ় অন্ধকার রজনী। নিকষ কালো অন্ধকারে চাঁদের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে আলো অন্ধকারের অতলে। এই অন্ধকার তো কেটে যাবে। এই রাতের শেষেও প্রভাত হবে। কিন্তু আনিশার জীবনের অন্ধকার কাটবে তো? অন্ধকার শেষে ভোরের আলো ফুটবে তো? নিকষ কালো অন্ধকার ভেদ করে সূর্যের প্রখর রশ্মি আলোকিত করলো তরুণীকে। প্রতিটি অন্ধকার রজনী শেষে ভোরের আলো ফুটবে, এত নিয়তি। আনিকা মাহমুদ বরাবরের মতো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন। ভোরবেলায় উঠে প্রথম কাজে তার বাগানের গাছগুলোতে পানি দেওয়া। তিনি পানির পাত্রে পানি ভরতে ভরতে বিষণ্ণ মনে ভাবলেন, ছেলেটা সেই যে গেল, কই এখনো তো ফোন করলো না। আবার কিছু হয়ে যায়নি তো? মায়ের মন খুব গাইতে লাগলো। তিনি ছাদের গাছগুলোতে পানি দিয়ে ধীরে ধীরে নিচে নামলেন। ঘরের সীমানা পেরিয়ে বাগানে চলে গেলেন। গাছগুলোতে পানি দিতে দিতে হঠাৎ তার চোখে পড়ল রক্তাক্ত শিশিরের নিথর দেহটা। পানির পাত্রটা হাত থেকে ফসকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তিনি মুখ চেপে ধরে চিৎকার করলেন।
সামনেই তার আদরের সন্তানের নারীছেঁড়া ধন নিথর হয়ে পড়ে আছে। একজন মায়ের পক্ষে কি এর দৃশ্য চোখে দেখা সম্ভব? এই ব্যথা কি সহনীয়? তিনিও সহ্য করতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। নিস্তব্ধ চোখে দেখলেন, খুব সন্তর্পণে আলগোছে নিথর দেহের শিশিরের মাথাটা নিজ বক্ষে চেপে ধরলেন। তার মাতৃত্ব হাহাকার করে ওঠে, কান্নারা ডুকরে ওঠে। তার দু চোখে আধার নেমে এলো। তিনি বাঁধ ভাঙা কান্নায় ডলে পড়লেন। নিদারুণ যন্ত্রণা ও বিধ্বস্ত হলেন। স্ত্রীর চিৎকারে ঘুম ছুটে গেল আশরাফ আহমেদের। তিনি হন্তদন্ত পায়ে ছুটে গেলেন বাগানে। স্ত্রীর মতোই নিস্তব্ধ করুণ চোখে দেখলেন সন্তানের দেহখানা। তিনি ধপ করে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়লেন। পাহাড়ের মতো দৃঢ় মানুষরাও আজ ভেঙে পড়লেন। পাহাড়ের ন্যায় দৃঢ় মানুষরারও যেমন আছে। আজ তিনি পারলেন না শক্ত থাকতে। ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো করে কেঁদে উঠলেন। ব্যস্ত হাতে ছুঁয়ে দিলেন রক্তাক্ত দেহটা। সন্তানের হাহাকারে চোটরা আজ অবাধ্য হল। বাধা নিষেধ পেরিয়ে ঢল নামল অশ্রুদের। তিনি দ্রুততার সঙ্গে শিশিরকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। তাদের পারিবারিক ডাক্তারকে তলব করা হলো। ডাক্তার আসতে আসতে আনিকা মাহমুদ অশ্রুসজল চোখে ছেলের রক্তাক্ত শরীর যত্ন সহকারে মুছে দিলেন। ডাক্তার শিশিরের অবস্থা দেখে চমকে উঠলেন। কে মারল ছেলেটাকে এভাবে? তিনি প্রশ্নবিদ্ধ চোখে আশরাফ আহমেদ এদিকে তাকালেন। আশরাফ আহমেদ ইশারায় বোঝালেন তিনি এসব সম্পর্কে অবগত নন। ডাক্তার শিশিরকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইক অ্যাক্সিডেন্টের ক্ষতগুলো যেন পুনরায় জীবন্ত হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা হয়। কিছু সময় অতিক্রান্ত হতেই শিশিরের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার সাথে যা হয়েছে তা খুলে বলে। আশরাফ আহমেদ তার বন্ধু ইমরান গাজী, যিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তাকে ফোন করেন। বন্ধুর জরুরি তলব পেয়ে তিনি ছুটে আসেন হাসপাতালে। তারা সকলে মিলে এক গোপন পরিকল্পনা করেন, কিন্তু তা বাস্তবায়ন হতে আরো 2 দিন সময় প্রয়োজন। তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুর। সূর্য তার কিরণ চারিদিকে বিকিরিত করতে ব্যস্ত। মনে হয় প্রভাকরের মন আজ বড্ড ভালো, তাই তো ক্ষণে ক্ষণে তার ঔজ্জ্বল্য দ্বিগুণ হারে বাড়ছে। সেদিনের পর আর আনিশাকে অন্ধকার ঘরটাতে তালাবদ্ধ করা হয়নি, কিন্তু তাকে সর্বক্ষণ চোখে চোখে রাখা হয়, যেন সে পালাতে না পারে। আনিশার নানু ফিরে এসেছেন। আনিশাকে এখানে দেখে তিনি বেশ অবাক হয়েছেন। আনিশা তাকে মামা মামির বিকৃত সরজ অন্ত্রের কথা জানিয়েছে, কিন্তু আনিশার নানুর হাত পা বাঁধা। তিনি কি বা করতে পারবেন এর বৃদ্ধ বয়সে সান্ত্বনা দেওয়া ছাড়া? তিনি আনিশাকে অভয় দিলেন, এ বিয়ে তিনি কখনোই হতে দেবেন না। তিনি আনিশাকে পালাতে সাহায্য করবেন। আপাতত তিনি আনিশাকে ধৈর্য ধরে থাকতে বলেছেন। আজ দুপুরে খাওয়ার পর সবাই ভাত ঘুম দিয়েছে, কিন্তু আনিশার মামি বুদ্ধি করেই সদর দরজায় তালা দিয়ে ঘুমোতে গেছেন। বৃত্তিতে আনিশার মুখ তেতো হয়ে গেল। শয়তান হতচ্ছাড়ি মহিলা! কূটনীতিতে ভর্তি মাথা নিয়ে এ মহিলা ঘুমোয় কিভাবে? আনিশা মনে মনে আওড়ালো। পা টিপে টিপে মামা মামি ঘরে ঢুকলো। ওই তো টেবিলের উপর তার ফোনটা। সে চুপিসারে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। বারান্দায় গিয়ে শিশিরের নাম্বারে কল করলো। 2 বার রিং হয়ে অবশেষে কলটা রিসিভ করলো শিশির। অপর প্রান্ত থেকে সে শিশিরের কণ্ঠস্বর শুনতে পেল। চিরচেনা পুরুষের কণ্ঠস্বর তার মনে আলোড়ন সৃষ্টি করল। মনে হলো শতবর্ষ পর সে শিশিরের কণ্ঠস্বর শুনছে। সে মিনমিনিয়ে কিছুক্ষণ কথা বলে এক দারুণ ফোন দিয়ে আটল। কিন্তু তখনই কেউ একজন পেছনে থেকে তার কাঁধে হাত রাখলো এবং দ্রুত ফোন ছিনিয়ে নিয়ে গেল। প্রগাঢ় অন্ধকার। রাতের আধারের অতল গহ্বরে তলিয়ে গেছে পৃথিবী। চারিদিকে নিস্তব্ধতা। নেই কোনো কোলাহল। সময়টা ঠিক রাতের মধ্যভাগ। বাড়ির পেছনের দিক থেকে ভেসে আসছে শুকনো পাতার খটখট শব্দধ্বনি, যেন নিঃশব্দে কেউ হেঁটে চলছে। না একজন নয়, একাধিক মানুষের পদধ্বনি। তারা ফিসফিসিয়ে কথা বলছে। আকাশে পূর্ণিমার থালার মতো চাঁদ কিরণ ছড়াচ্ছে। সবকিছু স্পষ্ট দেখা গেলেও দেখা যাচ্ছে না তাদের মুখাবয়ব। তাদের মধ্য হতে একজন নির্দিষ্ট একটা ঘরের জানালায় খুব অল্পভাবে কড়া নাড়ে। ঘরে থাকা শুভ্র রঙের শাড়ি পরিহিত মানবীটি তার সঙ্গে পেয়ে যায়। কেউ একজন তার ঘরের দরজা খুলে দেয়। মানবীটির মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। অশ্রুসজল চোখে বিদায় দেয় তাকে।
শিশির, রনি আর রিয়া অন্ধকারে জঙ্গলে বসে আছে। গ্রামীণ পরিবেশ, আশেপাশে শিয়াল ডাকাডাকি করছে, তার উপর মশার ভয়াবহ কামড়। রনি বিরক্তি নিয়ে হাত পা চুলকাতে চুলকাতে শিশিরের পানে চাইল। শিশিরের অবস্থাও প্রায় একই রকম। রনি বিড়বিড়িয়ে বলল, শালার একটা প্রেম করতে পারলাম না এখনো। কিন্তু কি কপাল দেখো আমার, বন্ধুর প্রেমিকা চুরি করার জন্য জঙ্গলে বসে মশার কামড় খেতে হচ্ছে। শিশির তার পিঠে ঘুষি মারল। বন্ধুই তো বন্ধুর বিপদে কাজে লাগে, আর তুই কিনা এই সামান্য মশার কামড় খেতে পারবি না? এই জন্যই কি তোকে বন্ধু বানিয়েছিলাম আমি? দুই বন্ধুর কথা শুনে এতক্ষণ চুপ থাকা রিয়া হঠাৎ করেই হেসে উঠল। রাতের নিস্তব্ধতা ভেদ করে রিয়ার হাসি এতই অদ্ভুত হয়ে শোনালো যে রনি ভয় ও বাবা গো বলে চিৎকার করে উঠল। তার হৃৎপিণ্ড যেন শরীর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। শিশির দ্রুত তার মুখ চেপে ধরল। মুখ বন্ধ কর, এভাবে চেঁচিয়ে জঙ্গল মাথায় তুলবি নাকি? শিশিরের কথায় তার কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের মতো বকবক করতে থাকলো, ডাইনি বুড়ি কোথাকার, তোকে এখানে নিয়ে আসায় ভুল হয়েছে। আল্লাহ যে কেন তোর মতো ডাইনিকে আমার বোন করে পাঠিয়েছেন। কে বলেছে তোকে এই রাতের বেলা পিশাচিনীদের মতো হেসে উঠতে? এখন যদি তোর হাসি শুনে সত্যি সত্যি ভূত চলে আসে। তার কথা শেষ হতে না হতেই কেউ তার কাঁধে শীতল হাত রাখলো। এবার আর সে মাটিতে বসে থাকলো না, ধরফরিয়ে মাটি থেকে উঠে ফের ও বাবা গো ভূত বলে ভূত দৌড় দিল। তাকে দৌড়তে দেখে শিশির এবং রিয়া ভয় তার পিছনে ছুটল। তন্মধ্যেই সাদা শাড়ি পরা অবয়বটিকে তাদের দিকে ছুটে আসতে দেখে তাদের ভয় তীব্র হলো। অন্তরা তার শুকিয়ে গেল। রনি মুখ থুবড়ে নিচে পড়ে গেল। রিয়া আর শিশির তাকে ধরতে ধরতে অবয়বটির মুখখানা স্পর্শ হলো। রনি উঠে করুণ নেত্রে আনিশাকে জিজ্ঞেস করলো, কি দরকার ছিল এই রাত বিরেতে সাদা শাড়ি পরে অতৃপ্ত আর তার মতো ভয় দেখানোর? ওরা জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তায় চলে এসেছে। আনিশাদের গ্রামটা পাহাড়ি এলাকার প্রান্তে অবস্থিত। তারা পাহাড়ের গায়ে খাদকাটা সিঁড়ি বেয়ে ছোট্ট এক পাহাড়ের চূড়ায় উঠল। এখানেই আজ রাত্রি বিলাস করবে তারা। আপাতত তাদের কোনো চিন্তা নেই। সকাল হতেই আনিশার মামা মামি ও কাজিনকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই ব্যবস্থা তারা আগেই করে রেখেছে। কালকের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। শিশির আর আনিশা পাহাড়ের চূড়ায় বসে আছে। আনিশার ভয় হচ্ছে যদি বিকেলে নিচে পড়ে যায়। সে শিশিরের হাত চেপে ধরল। শিশির আনিশাকে জিজ্ঞেস করলো, ওই দিন এত মারো খাওয়ার পর যদি আমার হাত পা ভেঙে যেত, তাহলে আমি আপনার পথ চলার ঢাল হতাম। যদি চক্ষুজোড়ায় আর না দেখতে পেতাম, তাহলে আমি আপনার চোখ হতাম। নয়নের আলো হয়ে পুরো পৃথিবী আপনাকে নিয়ে ঘুরতাম। হতাম যদি ঠিকানাহীন, তাহলে আমি আপনার সুখের ঠিকানা হতাম। শিশির আবেগাপ্লুত হলো। তার চোখের কোণে কি জলরাশি দেখা গেল? বোধ হয় হ্যাঁ। সে উচ্চ বাক্যে পৃথিবীকে জানালো, শুনছ গো পৃথিবী, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। তুমি সাক্ষী থেকো, আমি তাকে নিজের ঘর পেয়ে গেছি। সমাপ্ত।